স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আমরা আজকেও আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচনী আমেজ ও জরিপ। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার পাশেই আছেন রেজাউল করিম রনি, চিন্তক ও সম্পাদক জবান, এবং এস এম সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তার আগে আজকের প্রধান শিরোনামগুলো দেখে আসি। মনোনয়ন বাতিল গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বললেন সিইসি। একই দিনে নির্বাচন গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে রিট। নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। গণভোটে হ্যাঁ জয়ী না হলে আবারও ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা আলী রিয়াজের। গণ অভ্যুত্থানের পর নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের। খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক বার্তা হস্তান্তর। জুলাইয়ে বেওয়ারিশ হিসেবে দাফন ৮ শহীদের পরিচয় শনাক্ত। আমাদের ভাইদেরকে যারা নির্মমভাবে হত্যা করছে, ওয়ারিশ থাকা সত্ত্বেও বেয়ারিশভাবে দাফন করছে, তাদের বিচার আমি চাই। ক্ষমতাকে টিকিয়ে রাখতেই গুমের নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। র্যাবের বিলুপ্তি চায় গুম কমিশন। এবং আসন্ন নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চায় ৭০% মানুষ। জামায়াতের পক্ষে জনমত ১৯%। ইউএএসডির জরিপ। দর্শক, আমরা শিরোনামগুলো শুনছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন এবং প্রশ্ন করতে পারেন আমাদের অতিথিদেরকে। তারা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। রেজাউল করিম রনি, প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে আজকে সারা দিনের যে আলোচনাটি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জরিপ দেখলাম এবং আজকে একটি জরিপ দেখেছি যেখানে বিএনপিকে ৭০% মানুষ ভোট দিতে চায় এবং জামায়াত ইসলামকে ১৯% মানুষ ভোট দিতে চায়। এনসিপিকে 2.6%। এই যে জরিপগুলো, এই জরিপগুলোকে আপনি আসলে কতটা বিশ্বাসযোগ্য মনে করেন? কারণ আমরা বিভিন্ন সময় যে জরিপগুলো দেখছি সেখানে কিছুটা কম বেশি করেও দেখছি এবং খুব অল্প সংখ্যক মানুষের এখানে মতামত থাকে। যদি এই জরিপে আমরা জানতে পেরেছি যে প্রায় 20,000 মানুষ ছিল। এটা তো এলাকা ভিত্তিকও হয়, যেমন কিছু কিছু এলাকাতে দেখা যায় যে হয়তো বিএনপির সমর্থন বেশি, কিছু কিছু এলাকায় জামায়াতের সমর্থন বেশি। আপনি এই জরিপটাকে কিভাবে দেখছেন, যদি একটু বিশ্লেষণ করেন? ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা, এবং আজকে আমার সহ আলোচক প্রিয় সাইফ মুস্তাফিজ, তাকেও শুভেচ্ছা। আপনাদের টেলিভিশনে প্রথমবারের মতো আসলাম। দর্শক যারা দেখছেন তাদেরকে স্পেশালি ধন্যবাদ, এবং যারা পিছনে আছেন যন্ত্র প্রকৌশলী তাদের প্রতিও কৃতজ্ঞতা। আপনার জরিপের যে কোনো জরিপেরই রাজনীতি থাকে এবং জরিপের রাজনীতিটা পলিটিক্সের জন্য ক্ষতিকর। আপনার হাসিনার আমলে আমরা এরকম জরিপ দেখছি। হ্যাঁ, তো জরিপ করাটা আমি মনে করি যে এইটার সাথে গণমানুষের রাজনৈতিক এম্পাওয়ারমেন্টের কোনো সম্পর্ক নেই। কারণ সবসময় দেখবেন জরিপের ফলাফলটা প্রকাশিত হচ্ছে কোনো একটা 5 স্টার হোটেলে বৈশা অথবা কোনো একটা এসি রুমে কিছু বুদ্ধিজীবী, কিছু এনজিওর লোকজন বৈশা আপনার জরিপের মধ্য দিয়ে একটা দলকে আগায় দিচ্ছে, একটা দলকে পিছিয়ে দিচ্ছে, একটা ম্যাথমেটিক্যাল হিসাব তারা তৈরি করতেছে। এবং আপনি প্রশ্নের মধ্যে যেটা করলেন, সবসময়ই এই ধরনের জরিপের একটা ত্রুটি থাকবে। স্যাম্পল করা হয়, র্যান্ডমলি করা হয়। ধরেন যে এলাকায় বিএনপি জনপ্রিয়, সেই এলাকায় যদি আমি একটা জরিপ চালাই, সেখানে তো 95% বিএনপি জনপ্রিয়তা, বিএনপি ক্ষমতায় আসতেছে বোঝা যাবে। যেখানে আপনি যদি সাতকা নিয়ে যায় জরিপ চালান, হ্যাঁ, 97% লোক বলবে যে জামাত ক্ষমতায় আসবে, বা সাতক্ষীরা যেটা জামাতের ঘাঁটি অঞ্চল। তো ফলে এই জিনিসগুলো প্রপারলি কিভাবে করা হয় সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে এই ধরনের জরিপগুলোর রেজাল্টের ক্ষেত্রে। তবে এই জরিপটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এখানে এই জরিপটা কবের, এইটা কি জনাব তারেক রহমান দেশে ফেরার পরের না আগের, সেটা জানতে পারলে ভালো হইতো। এটা দেশে ফেরার আগে থেকে এবং সম্ভবত এই 1 তারিখ পর্যন্ত বা জানুয়ারির 31 তারিখ পর্যন্ত। তাহলে যদি হয় মানে দেশে ফেরার পরে এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশবাসীর যে শোকাবহ প্রতিক্রিয়া, সব মিলায়া পরিস্থিতিটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হইলেও জরিপের মধ্য দিয়ে একটা দলকে মানে একটা দল কতখানি ভালো করবে ভোটে, সেইটা নির্ণয় করার
পুরা গত বছর প্র্যাকটিসটাই 20 ডিসেম্বর থেকে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত এই মানে যাই হোক মানে এই যে তাহলে এইটা তো এখনো ধরেন আপনার 1 তারিখ পর্যন্ত হইলেও তারেক রহমানের দেশে আসা, তারপরে উনি নতুন করে পলিটিক্সকে শেপ দেওয়ার জন্য ওনার মুভ এখনো শুরু করেনি। উনি যখন দেশের বাইরে যাবেন, হ্যাঁ উনি একটা প্রথমে একটা বক্তৃতা করেছেন ছোট, সেই বক্তৃতার মধ্যে আমরা বিএনপির তরফ থেকে কোনো কথাবার্তা পাইনি, পাইছি দেশের জন্য ওনার যে পরিকল্পনা, উনি নাইমে বলছে আমার একটা প্ল্যান আছে এবং শান্তির কথা একাধিকবার উচ্চারণ করছে। তো ফলে সেইটা এবং সেইখানে বিএনপির জন্য উনি কোনো কিছু বলে নাই, যা বলার দেশের জন্য বলছে, এবং হুইচ ইজ পারফেক্ট ইন এ সেন্স। বিএনপির নেতা হিসেবে ওনার কাছে আমার তেমন কিছু আশা করার নাই, কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা দল এই পর্যন্ত টিকে আছে, 15 বছর লম্বা সময় ফাইট করে এনাফ। দল হিসাবে, দলের নেতা হিসাবে, নেতৃত্ব হিসেবে ওনার সফলতা নিয়ে কোনো কোশ্চেন নাই। এখন জাতীয় নেতা হিসাবে ওনার ইনিংস শুরু, তো সেদিক থেকে উনি পারফেক্টলি ডেলিভারি দিয়েছেন। ফলে এই প্রক্রিয়াটা এখনও স্টিল মাঠে গড়ায়নি, মানুষ তাকে দেখছে, অবজার্ভ করছে। হ্যাঁ, ফলে এখনই বিএনপির জনপ্রিয়তা কোনো একটা জরিপের মধ্যে দিয়ে মাপার মতো অবস্থায় বিএনপি আসছে বলে আমার অন্তত মনে হয় না। আর জামাতের ব্যাপারটা হলো, জামাত দেখেন, জামাত রাজনীতিতে না, আপনি যদি এই 70%কে আমরা ধরি যে 70%, সেটাকে আপনার ব্যক্তিগতভাবে কম বা বেশি মনে হয় কিনা? আমার কাছে এটা কম বেশি কোনোটাই মনে হচ্ছে না। কারণ হলো আমি এই ধরনের ভোটারকে ক্যাটাগরাইজ করার, ভোট দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনো ভোটারের পরিচয় নির্ধারণ করাটা অভদ্রতা। এটা ভোট একটা সিক্রেট ব্যাপার। আমরা যদি ভোট বসতাম, এই ধরনের জরিপ প্রকাশ করতে হয় না। প্রকাশ করার ব্যাপারে আমি নিষেধাজ্ঞা দিতাম, আমার যদি ক্ষমতা থাকতো। কেন দিতাম? কারণ হলো একটা ভোটার, ওই ভোটারের পরিচয় আওয়ামী ভোটার না, বিএনপি ভোটার না, জামাতের ভোটার না, এনসিপির ভোটার না, সে ভোটার। ভোট প্রয়োগ করার মধ্যে দিয়ে যাকে ক্ষমতায় আসবে তখন তার ক্ষমতাটা বোঝা যাবে সে। হ্যাঁ, কিন্তু ভোট ধরেন সে সারা পৃথিবীতে সারা বিভিন্ন জায়গায় পৃথিবীতে এটা না। আমি হয়। আমেরিকান নির্বাচনের সময় আমি আমেরিকাতে ছিলাম এবং আল জাজিরার একজন সাংবাদিকের সাথে ছিলাম। ভোট দিয়ে আসছে একটা পরিবার, বুথ ফেরত জরিপ যেটাকে বলে। না ভোট পরে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি তো ভোট দেওয়া শেষ, হ্যাঁ কাকে ভোট দিলেন, কি মনে করে ভোট দিলেন? তখন ওই নাগরিক প্রশ্ন করছিল, হু আর ইউ? তোমাকে আমি কেন এটা বলতে যাব? আমি কাকে ভোট দিলাম, আমি কাকে সমর্থন করি, এটা একান্তই পার্সোনাল, এটা সিক্রেট। ডেমোক্রেসির বিউটি হলো এইটা। আপনি যখন এই জিনিসটা, এই জন্য দেখেন আজকে দাবিটা কখন ওঠে যে আওয়ামী লীগের ভোটারদের কি হবে। এক সিনিয়র সাংবাদিক বলছে যে সে খাইতে চায় গরুর মাংস, হ্যাঁ আপনি তার জন্য 5 পদের মাছ রাখতেছেন, মানে আওয়ামী লীগের ভোটারদের ব্যাপারে। তা আমি বললাম, দেখেন গরুর মাংস যে খাইতে চায়, রিপ্লেসমেন্ট তো আছে, আপনি মহিষের মাংস দেন, হ্যাঁ স্বাস্থ্যকর আরও। এখন মহিষের মাংসের দাম আরও বেশি গরুরছে। তো কিন্তু হ্যাঁ, ফলে ভোট দেওয়ার আগেই আপনি যদি ভোটারের পরিচয় নির্ধারণ করে দেন যে ও আওয়ামী ভোটার, ও বিএনপি ভোটার, 70% বিএনপি ভোটার, হ্যাঁ 19% জামাতের ভোটার, 2% এনসিপির ভোটার, তাহলে যেটা হচ্ছে যে এখানে আপনার জনগণের সার্বভৌম ক্ষমতা, যেটা ভোটাধিকার প্রয়োগ, এইটার একটা ইম্পার্শিয়াল নাগরিক মর্যাদা, যেটা এটা খর্ব হয়, এটা করতে হয় না। এটা করা গণতান্ত্রিক পরিবেশের জন্য অস্বাস্থ্যকর। এটা হলো আমার পজিশন। তাহলে এতদিন যে জরিপগুলো দেখলাম, এতদিন জরিপগুলোতে সবগুলোতে জামাত আগাইছিল বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানে অনলাইনে আপনি একটা জরিপ চালান, এখন অনলাইনে কোনো জরিপে অন্য কোনো দল আগায় থাকবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। সব জরিপে জামাত আগায় থাকবে। কেন? সেখানে ভোট দিবে হইলো রিয়েল আইডির চেয়ে বট আইডি বেশি। রিয়েল আইডি যদি একটা ভোট দেয় জামাতের পক্ষে, বট আইডি দেবে 1 লাখ। সো এটা কোন দিনে কোনো দল, পৃথিবীর কোনো দল, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দলও যদি অনলাইনে জামাতের সাথে একটা জরিপে অংশগ্রহণ করে, সে লজ্জাজনকভাবে পরাজিত হবে। জামাত এতটাই জনপ্রিয়। হ্যাঁ, তো তার মানে এই জরিপের টোটাল রাজনীতির উপর আপনি আস্থা রাখিয়া যদি কোনো দল, ধরেন এই যে আপনি 70% বিএনপির কথা বলতেছেন, বিএনপি যদি মনে করে 70% হয়ে গেছে মাশাআল্লাহ, হ্যাঁ এবার ক্ষমতায় চলে আসতে, ডেঞ্জারাস। হ্যাঁ, পায়ে কোরাল মারার মতো হবে। নো, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। আপনার 1% জনপ্রিয়তাও নাই। জনগণকে এখনো আপনার দলগুলো দেখেন, রাজনৈতিক দলগুলো এই জনপ্রিয়তা জরিপ টরিপ এগুলো কেন আমরা আস্থা রাখবো না? কারণ হইল 5 তারিখের পরে এখানে জনগণ যা চাইছিল তার কিচ্ছু হয়নি। মানুষের এখন কি ঘুষ ছাড়া চাকরি হয়? মানুষ কি এখন তদবির ছাড়া সরকারি অফিসে কাজ করতে পারে? মানুষের ছেলে মেয়ের শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে কি আপনার সেই নেপোটিজম হয় না? আত্মীয় পরিচয় এগুলোর বাইরে সে সুযোগ পায় না? কৃষকের ফসলের কি ন্যায্য মূল্য পায় না? শ্রমিক কি তার মতো করে মজুরির জন্য এখনো দাঁড়াইতে হয় না? হয় তো। আপনার জীবনের নিরাপত্তা কি ফেরত আসছে? পুলিশ কি হেল্প করে? মানে কিছুই তো হয় নাই। আপনার নাগরিকদের যে মর্যাদা সেটা তো ফেরত আসে নাই। তো ফলে রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ আকারে নিতে হবে, জনগণকে উইন করতে হবে, যেটা এতদিনও হয় নাই, 16-17 বছর হয় নাই। হ্যাঁ, ফলে এখনই যদি আপনি আপনার জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে যান, সেটা বিএনপি হোক, জামাত হোক, বা অন্য যে কোনো দলই হোক, আপনি তো আত্মহত্যা করবেন, ডেঞ্জারাস হয়ে উঠবেন আপনি। হ্যাঁ, ফলে আপনার কোনো জনপ্রিয়তা নাই। পুরা সমাজ মানে পুরা রাষ্ট্র সংস্কারের কথা তো একটা আমলাতান্ত্রিক জায়গা, পুরা দেশ পুনর্গঠনের পুরো কাজটাই বাকি। এখনই আপনি আপনার জনপ্রিয়তা ধরবেন কি? বিএনপি ধরেন 100% জনপ্রিয়, হ্যাঁ
কিন্তু জনগণের যে প্রত্যাশা এটা যদি পূরণ করতে না পারে এটা থাকবে, ফলে এটা দিয়ে কী করবো আমি? এই জনপ্রিয়তা 5 মিনিট লাগবে, হ্যাঁ এটা 5% নেমে আসতে 100% থেকে। তো ফলে আপনি কত পার্সেন্ট জরিপে জনপ্রিয় এটা ইট ডাজেন্ট ম্যাটার। কারণ হলো মানুষ 18 বছর পরে নাগরিক মর্যাদা ফেরত পেতে চায়, তার আপনার জীবনের নিরাপত্তা ফেরত পেতে চায়, এবং এই যে একটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে তার যে জীবন নিপীড়িত নিষ্পেষিত ছিল, আসলে সে দ্বিতীয় রিপাবলিকে প্রবেশ করতে চায়। সেটা করার চ্যালেঞ্জ আপনি না নেওয়ার আগ পর্যন্ত কোনো জরিপে কোনো দল যদি আস্থা রাখে এটা তার জন্য ক্ষতিকর হবে। আমি একটু বলি 19 যেটা আমরা জামায়াতের কথা জানলাম এই জরিপের মাধ্যমে, এবং এনসিপির 2.6%। সেই ক্ষেত্রে এই এত ডিফারেন্স কি বিএনপির সঙ্গে এমনিতেই ধরে নেন, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে এত ডিফারেন্স কি বিএনপির সাথে জামায়াত এবং এনসিপির হতে পারে কিনা, এবং এনসিপি কি জামায়াতের সঙ্গে যাওয়ার পরে অনেকেই বলছেন যে তাদের জনপ্রিয়তাটা অনেক বেশি কমেছে। আপনার ছোট করে একটু শুনবো, তারপর এটা একটা ভালো পয়েন্ট। এনসিপির জনপ্রিয়তাটা এটা ছিল হইলো এটা খানিকটা বিএনপির সাথে টাইপ মানে প্যাটার্নের দিক থেকে মিল আছে। প্যাটার্নের দিক থেকে মিল আছে কেন? এনসিপিতে ধরেন নানা পন্থার লোকজন ছিল, তো জামাতের দিকে যাওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে কি এইটা ওয়ান সাইডেড হয়ে গেছে। ফলে অন্য মধ্যপন্থার যেই সমস্ত ধরেন লোকজন আগ্রহী ছিল, বিশেষ করে একটা সোভার এডুকেটেড মিডল ক্লাস, হ্যাঁ, বা নতুন প্রজন্মের যে আগ্রহটা ছিল, হ্যাঁ, সেই জায়গার থেকে জনপ্রিয়তার একটা ঘাটতি তৈরি হয়েছে এনসিপির, এটা সত্য। এবং যেটা হয়েছে যে জামাত তো একটা অবিশ্বস্ত বন্ধু, জামাতের সাথে বন্ধুত্বের কোনো আপনার ধরেন যে মানে জামাতের সাথে বন্ধুত্বটা অলওয়েজ আপনার হাই প্রাইস, হ্যাঁ, এটা যা বিএনপিকে মানে চরম মূল্য দিতে হয়েছে। তারপর বিএনপি ওই কন্ডিশনে এটা ধরে রাখছে বিকজ অফ তখন হাসিনা জাতীয় পার্টি একটা অন্য কন্ডিশন ছিল। এখন এনসিপির সাথে এই যে জোটটা, এই জোটটার পলিটিক্যাল ক্যালকুলেশন কি সেটা আমি জানি না, এটা ওনারাই বলতে পারবে যারা করছে, কিন্তু এটার প্রাইসটা এত হাই যে এটা আপনার ধরেন যে আসলে এনসিপির রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করলো। কারণ হলো জামাতের রাজনীতি নিয়ে কোনো টেনশন নাই, জামাতের জনপ্রিয়তা কমবেও না, হ্যাঁ, বাড়তে পারে নানাভাবে, কিন্তু জামাতের জনপ্রিয়তা বাড়ার লক্ষণটা কি? ও ধরেন 10 হাত আগায়, হ্যাঁ, 40 হাত পিছায়। তো এইটা একটা লক্ষণ আছে তার মধ্যে। কারণ হলো সে আপনার পলিটিক্সটাকে এমনভাবে দেখে, মানে আপনার ধরেন যে সে একটা সোশিও পলিটিক্যাল পার্টি। ধরেন আপনি সিম্পল যে জামাত বলতেছে যে আমরা ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করব, 200 সিট পাইল, হ্যাঁ, তারপরে সে সর্বোচ্চ জীবনে জিতছে 18 সিট, সে অমুকরে দেয় 30 সিট, তমুকরে দেয় 70 সিট, হ্যাঁ, মানে জিনিসগুলো একটা কৌতুকের জায়গায় পরিণত হয়েছে না। এই কমিক মানুষ পছন্দ করে না। ধন্যবাদ আপনাকে। মানুষকে নিয়ে যাই করেন না কেন, মানুষকে আন্ডারমাইন করা, কৌতুক করা, এটা মানুষ পছন্দ করে না। এবং কৌতুকটা জামাত কৌতুকের ছলে করে না। প্রবলেম হলো কৌতুকের ছলে করলে মানুষ মাইন্ড করে না, কৌতুকটা করে সিরিয়াসলি। আমরা এই বিষয়ে কথা বলবো। আমরা একটু সাইফ মুস্তাফিজ আপনার কাছ থেকে শুনে আসছি। এই যে জরিপ নিয়ে যেহেতু আলোচনা করছি, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে 2.6%, এটা কি আপনি কিভাবে দেখেন? এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য যে এত কম সংখ্যক মানুষ আপনাদেরকে ভোট দিতে চায়? ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক রনি ভাই সহ টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, জরিপের রাজনীতি তো আসলে অনেক বছর ধরে হয়ে আসছে, এবং এক্স্যাক্ট এটার স্যাম্পলিং কোথা থেকে হয় বা কিভাবে হয় সেটাও একটা এখানে দেখার বিষয় আছে। কিছু কিছু ক্ষেত্রে এটা প্রাসঙ্গিকতা থাকে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা জরিপে আসে ঠিক তার কাছাকাছিও অনেক সময় ফলাফলটা আসে না। তো এটার ক্ষেত্রে ওইভাবে আসলে আমি মনে করি না যে খুব বেশি সিরিয়াসলি দেখার বিষয় আছে, কারণ প্রতিদিনই আসলে ঘটনার পরিক্রমায় রাজনীতির মেরুকরণের জায়গায় আসলে যারা ভোটাররা আছেন তাদের চিন্তার জায়গা পরিবর্তন হচ্ছে। কখনো একদিকে হয়তো বা পাল্লা ভারী থাকছে, আবার আরেকদিন হয়তো বা কোনো আরেকটা কারণের পরিপ্রেক্ষিতে আরেকদিকে পাল্লা ভারী হচ্ছে। তো আসলে যত দিন ঘনাবে তত আসলে জরিপের ইকুয়েশনটা বাস্তবিক অর্থে মানুষ বুঝতে পারবে যে আসলে কোন দিকে যাচ্ছে। এনসিপির যে 2%-এর কথা বলছেন, সেটা মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে হ্যাঁ, আমাদের যারা পছন্দ করেন বা যারা ভালোবাসেন, যারা আসলে এনসিপিকে স্বতন্ত্রভাবে দেখতে চেয়েছিল যে 300 আসনেই এনসিপি স্বতন্ত্রভাবে রাজনীতি করবে বা ইলেকশনে দাঁড়াবে, তারা অনেকটাই আশাহত হয়েছেন। তাদের যেই ইচ্ছা বা আকাঙ্ক্ষার প্রতিফলন আমাদের দ্বারা হওয়ার কথা ছিল সেটা হয়তো বা পরিপূর্ণভাবে আমরা এবার ঘটাতে আপনারা কি পারছি না। জামায়াতের সঙ্গে রাজনৈতিক যে মানে নির্বাচনী যে জোট, এই জোট করার কারণে কি জনপ্রিয়তাটা কমেছে কিনা? না, এটার কারণে কমেছে কিনা এটা আসলে বলতে আমি পারছি না, কিন্তু আমি যেটা বলছি যে আমাদেরকে মানুষ চাচ্ছিল যে
এককভাবে, মানে বিএনপির সাথেও না জামাতের সাথেও না, মানে দুইটা দলের প্রতি আমার রেসপেক্ট বা তাদেরকে আমি সম্মান করি, কারণ দীর্ঘ 17 বছরের এই যুদ্ধে তো তারা আসলে যুদ্ধটা করেছে। তো সেই জায়গা থেকে মানে এনসিপিকে মানুষ দেখতে চাচ্ছিল তৃতীয় শক্তির উত্থান হিসেবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের যারা একদম কোর এনসিপির আমাদের যারা ভোটার বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ভালোবাসেন, তারা হয়তো বা কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন। তবে বৃহত্তর স্বার্থে রাজনীতির পরিপ্রেক্ষিতে এবং বিচার সংস্কারের জন্য আসলে এই জোটটা হয়েছে। না, যারা আপনাদেরকে ভালোবাসে আপনি বলছেন যারা পছন্দ করে তারা হয়তো এখন এটাকে স্বাগত জানায়নি। তাহলে যদি জনগণ স্বাগত না জানায়, আপনাদেরকে যারা পছন্দ করে ভোট দিতে চায় তারা স্বাগত না জানায়, তাহলে আপনারা কোন কারণে জামায়াতের সঙ্গে ইয়াতে জোটে গেলেন, নির্বাচনী জোটে? এই যে আমি বললাম যে বৃহত্তর স্বার্থে আমাদের বিচার সংস্কার এবং অন্যান্য কিছু রাজনৈতিক কারণের জন্য আসলে এই জোটটা হয়েছে। এখানে আসলে শুধু তো জামাতের সাথে না, এখানে তো আরও 9টি দল আছে, মোট 11টি রাজনৈতিক দল মিলে একটি জোট হয়েছে। তো সেখানে আসলে বৃহত্তরভাবে আমরা জুলাই সনদের যেন বাস্তবায়ন ঘটে, আমাদের যে সংস্কার নিয়ে আমরা দীর্ঘদিন ধরে যুদ্ধটা লড়াইটা চালিয়ে যাচ্ছি, বা জুলাইয়ের আকাঙ্ক্ষার যে বাস্তবায়নের জায়গাটা, সেটা আমরা মনে করেছি যে এই জোটের অধিকাংশ রাজনৈতিক দল আসলে সেভাবে ধারণ করে এবং বৃহত্তর স্কেলে আসলে আমাদেরকে এই জুলাইকে টিকিয়ে রাখার জন্য এই ঐক্যটা দরকার ছিল। রেজাউল করিম রনি যেমনটি বলছিলেন যে আপনারা জামায়াতের সঙ্গে যাচ্ছেন বা গিয়েছেন জোটে, সেখানে জামায়াত হচ্ছে একটি অবিশ্বস্ত বন্ধু, সেই ক্ষেত্রে এনসিপিকেই সাফার করতে হবে এবং বেশি প্রাইস দিতে হবে। আপনার ব্যক্তিগত কোনো মতামত আছে কিনা, কারণ আপনি এনসিপির নীতির নির্ধারণী পর্যায়েও কাজ করছেন? না, আমি এরকম মনে করি না, কারণ জামাতের সাথে তো দীর্ঘদিন ধরে বিএনপিও একটা বন্ধুত্ব রেখেছেন এবং সে জায়গা থেকে রাজনৈতিকভাবে দুই দলই আসলে বেনিফিটেড ছিল। এখানে কোনো দলই আমার মনে হয় না যে আদর্শিক জায়গা থেকে তাদের জোটের জায়গাটা ছিল। বিএনপি আমার মনে হয় না কখনো জামাতের যে আদর্শিক জায়গা সেটা সাবস্ক্রাইব করেছে, আবার জামাতও আমার মনে হয় না বিএনপির রাজনীতির কিন্তু যে আদর্শ বিএনপিও সেটা কিন্তু এখন সাবস্ক্রাইব বলছে করেছে। অনেক জায়গায় যে জামায়াতের সঙ্গে তাদের যে অনেক দিনের সখ্যতা সেটা কিছু কিছু ক্ষেত্রে ভুলও ছিল। বিএনপি এটা বলছে, যেটা রেজাল্ট করে এটা যেহেতু এখন দূরত্ব হয়েছে সেক্ষেত্রে তো এখন বলাটাই স্বাভাবিক। এখন আমাদের সাথে জোটবদ্ধ হয়েছে, আমরা দেখি মানে তারা আসলেই বন্ধু হিসেবে বা জোট সঙ্গী হিসেবে কেমন ফলাফল বা আমাদের সাথে কেমন ট্রিট করে, সেটা আসলে এখন সময় বলে দিবে যে আসলে তারা কিরকম আচরণ করে বা আমাদের জায়গা থেকে আমাদের আচরণটা কিরকম থাকে। জি, রেজাউল করিম রনি, যদি আপনি একটু এটা দেখেন, অবিশ্বস্ত আমি বলছি এই কারণে, অবিশ্বস্ত মানে হলো যে ধরেন মানে সে তো একটা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থাকা একটা দল, যেই কারণে জামাতের সব মানুষ খারাপ সেটা আমি বলতেছি না, বা জামাত নিয়ে আমার কোনো এলিট প্যানিকও নাই অন্যদের মতো। হ্যাঁ, আমি জামাতের রাজনীতিটা পছন্দ করি, এটা অনেক আগে থেকে ঘোষণা দেওয়া, কারণ আমি কোনো ইডিওসেন্ট্রিক রাজনীতি প্রেসক্রাইব করি না বাংলাদেশে। হ্যাঁ, আমি চাই একটা ভ্যালু বেজ রাজনীতি, যেটা এনসিপি বলতেছিল যে তারা মধ্যপন্থা রাজনীতি করে। কেন অবিশ্বস্ত সঙ্গী সেটা এবং প্রাইসটা হাই কেন, এটা আপনি নিজেই বললেন যে বিএনপির লোকজন বলতেছে, অনেকে এখন বলতেছে। হ্যাঁ, আপনার ধরেন এই যে সাইফও বললো খানিকটা যে বিএনপি জামাত আলাদা আলাদা রাজনীতি করে, কিন্তু আওয়ামী লীগের পুরো আমলে ট্যাগিংটা কি ছিল, বিএনপি জামাত একসাথে ট্যাগ দিয়ে মারা হয়েছে কিন্তু। হ্যাঁ, তো অ্যাজ এ বিএনপি যা তাহাই জামাত, বা যাহা জামাত তাহাই বিএনপি, এরকম। তো ফলে এই ভিন্নতাটা ঘুচায় ফেলা হয়েছিল, যেটা ক্ষতি হয়েছে, ক্ষতির কারণ হয়েছে। এই জন্য আমি বলতেছি এর সাথে ফ্রেন্ডশিপটা খুবই মানে মূল্য চুকাইতে হয়, অতিরিক্ত মূল্য চুকাইতে হয়। তো এখন অবিশ্বস্ত সঙ্গী ধরেন পুরানা কাঠামো, 5 তারিখের আগের বন্ধুত্ব জোট এগুলোর হিসাব ধরেন বাদ, 5 তারিখের পরে এনসিপির সাথেই কি জামাত কথা রাখছে? একটা উদাহরণ দিই, নোট অফ ডিসেন্ট নিয়ে অনেক কথাবার্তা বলছে জামাত, 3-4টা নোট অফ ডিসেন্ট দিছে, তার 2টা বলি, হ্যাঁ 3টা মনে হয় দিছে, 2টার মধ্যে একটা হইল হ্যাঁ যে এই স্থানীয় সরকারের অর্থনৈতিক স্বাধীনতার জন্য, যেটা গণতন্ত্রকে যদি আমরা শক্তিশালী করতে হয় স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, এটা মোটামুটি কিশোর বয়স থেকে দুধের শিশুও জানে আমার ধারণা এখন। হ্যাঁ, তারপরে হইলো বিচার বিভাগের স্বাধীনতা লাগবে, এটাও সাধারণ মানুষও জানে, সবাই জানে। বিচার বিভাগ স্বাধীনতার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের একটা লম্বা আলাপ অনেক দিন ধরে চলতেছে, জামাত এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তার মানে এবার কিন্তু মুখে সারাক্ষণ জুলাইয়ের কমিটমেন্ট বাস্তবায়ন করতে হবে। এনসিপিও কিন্তু এর আগে বারবার বলেছিল যে জামায়াত হচ্ছে এই যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করে। এবং আরেকটা কথা, সেটা হলো এই জোট গঠনের আগে এনসিপি এবং জামাতের মধ্যে রাত পর্যন্ত বৈঠক, কি জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কেউ স্বাক্ষর করবে না। পরের দিন সকালে বৃষ্টির মধ্যে জোম বৃষ্টি, ছাতা দইরা যায় সকালবেলা হাজির সাইনের স্বাক্ষর অনুষ্ঠানে আমিও গেছিলাম। হ্যাঁ,
আপনি বৃষ্টিতে ভিজা দেখে যে সব মুরব্বীরা হাজির জামাতের, রাত পর্যন্ত তাহলে মিটিংটা আপনি করলেন কেন? তাহলে অলরেডি তো আপনি মানে কি বলে আপনি এতে কথা রাখলেন না। কথা রাখলেন না, আপনি তো পরীক্ষা ফেল করলেন। আপনি আপনি রিলায়েবল ফ্রেন্ড না। আপনি ভাল্লুকের গল্প তো জানেন যে আপনার দুই বন্ধু হাইটা যাচ্ছে, তো ভাল্লুক যখন আসলো যে বন্ধুর ওয়াদা ছিল কি? ওয়াদা ছিল যে হ্যাঁ মরলে একসাথে মরবে, বাঁচলে একসাথে বাঁচবে, তাই না? ভাল্লুক দেখে আরেক বন্ধু গাছ উঠে গেলো। তখন আরেক বন্ধু করলো কি? সে মৃত্যুর ভান করে পড়ে থাকলো। তারপরে যখন ভাল্লুক চলে গেল, হ্যাঁ, পরে ওই বন্ধু যখন ফেরত আসলো, ফেরত আসার পরে কিন্তু সেই বন্ধুকে আর নেয় নাই, বন্ধুকে হ্যাঁ বিদায় করে দিছিল। এখন এনসিপির এখান থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল যে যে রাত পর্যন্ত মিটিং করে বললো যে আইনি ভিত্তি না হলে স্বাক্ষর টাক্ষর দূরের কথা, কিছুই না, সে যে ছাতা ধরে হাজির হয়ে গেল। তারপরে হ্যাঁ বিচার সংস্কার এগুলোর জন্য এই জোটে হ্যাঁ জামাতকে রাখা, এবং যতই বলুক শুধু এই জোটে জামাত না, আর অন্য দল আছে, কিন্তু জামাত তো বলতেছে এই জোটটা মানে এনসিপির সাথে জামাতের জোট না, জামাতের সাথে এনসিপির জোট। জামায়াতের হ্যাঁ, নেতৃত্বে। ইসলামী আন্দোলনের সাথে হ্যাঁ জামাতের জোট না, জামাতের সাথে ইসলামী আন্দোলনের জোট, মানে জামাতের সঙ্গে Driving সবাই গিয়েছে, force-টা জি, ড্রাইভিং সিটে জামাত জামাত, ইসলামী। রাইট। তাহলে এই জিনিসটা মানে পলিটিক্সটা দেখেন, পলিটিক্সে ইমাজিনেশন, প্রতীক, হ্যাঁ ফ্রেমিং, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। ফলে আপনি যতই মনে করেন যতই মনে করেন যে এই জিনিসটা আপনি আপনার মতো করে রিডিং জনগণের কাছে তৈরি করবেন, আপনার মতো করে জনগণ ধারণা নিবে, নো, জনগণ তার মতো করে ধারণা নিবে। এবং জনগণ ধারণা নেওয়ার ক্ষেত্রে 5 তারিখের আগেও প্রাজ্ঞ ছিল, বুঝতো কিন্তু কিছু করতে পারতো না, অসহায় ছিল। কিন্তু 5 তারিখের পরে এখন শুধু বুঝেই না, এখন তারা নিজেরা একটা পলিটিক্যাল কনসাসনেস, পলিটিক্যাল সতর্কতা এমনভাবে অর্জন করছে যে তারা আপনার ওই ধরেন এইটা সহজ বাংলায় বললে যে হাড়ির ভাত দেখার জন্য তারা গোটা হাড়িতে আপনার কসলাবে না, তারা একটা দুইটা ভাত টিপলে বুঝতে পারে যে কোন দিকে যাচ্ছে। ফলে জামাতের সাথে জোট করা যাবে না, এটা কোনো মানে এটা এমন কোনো মানে আপনার ইয়া না যে মানে কোনো বাইবেল কোরআন না, করা যাবে ডেফিনেটলি, কিন্তু পলিটিক্সটা কি? জি, আপনি পলিটিক্স জয়যুক্ত করার জন্য করতেছেন নাকি আপনার একটা অ্যাডক ভিত্তিক আমাদের সামনে একটা নির্বাচন? বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, আমরা এসে আচ্ছা। কথা বলবো। তার আগে আমরা বিজ্ঞাপন বিরতির পরে এসেই আমরা একটু সাইফ মুস্তাফিজের কাছে শুনবো যে সিএসি নির্বাচনের পরিবেশ নিয়ে বলেছেন যে নির্বাচনের পরিবেশ খুবই ভালো এবং সন্তোষজনক। আপনারা সেটা মনে করেন কিনা সেই বিষয় নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো বিরতির পরে এসে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। সাইফ মুস্তাফিজ, বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে নির্বাচনের পরিবেশ নিয়ে একটু জানতে চাই। আজকেও আমরা দেখেছি যে রাউজানে, চিটাগাংয়ের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা প্রতিনিয়তই তো বিভিন্ন দেখছি। তো এখন যে রাজনৈতিক অবস্থা এবং নির্বাচনের যে পরিবেশ, সিইসি যেভাবে বলছে, আপনারা যারা প্রার্থী আছেন তারা কি সেভাবেই ভাবছেন কিনা বা সেরকম মাঠ দেখতে পাচ্ছেন কিনা, এবং লেভেল প্লেয়িং ফিল্ড যদি বলেন? না, সিএসসি যেরকম বলছে তার উল্টাটাই আমরা মনে করছি এবং ভাবছি। এবং দেখেন, নির্বাচনী পরিবেশ, এনসিপির জোট এবং বর্তমান রাজনীতির প্রেক্ষাপটটা আমি একটা সুতায় রাখতে চাচ্ছি। আমি একটু ডিটেলসে বলি যে 5 তারিখের পরে আসলে যে সময়টা, যে মানে ক্রান্তি লগ্ন দিয়ে আমরা পার করছিলাম, সেখানে ধরেন যে তরুণরা কিন্তু অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। সেখানে তারা খুব মানে ধীর স্থিরভাবে চেষ্টা করেছে দেশের স্থিতিশীলতা যেন ঠিকঠাকভাবে হয়, সেজন্য একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করাতে ভূমিকা রাখা, সেখানে সবাইকে যুক্ত করে একটা প্রেক্ষাপট তৈরি করে, এবং মেইন যে একটা বাস্তবতা জায়গা ছিল যে একটা পরিবর্তন, একটা সিস্টেমেটিক চেঞ্জ, সেটার জন্য কিন্তু আমরা লড়াই করছিলাম। এবং মোটা দাগে আমাদের এক্সপেকটেশনস ছিল আসলে বলেন বিএনপি বা জামাত ইসলামী বাংলাদেশ, অন্যান্য আরও যেসব রাজনৈতিক দলগুলো ছিল তাদের কাছ থেকে, কিন্তু তাদের কাছ থেকে বরাবরই আমরা হতাশ হয়ে আসছি। এনসিপির জায়গা থেকে, এনসিপি তো প্রথমেই গঠিত ছিল না, তার আগে জাতীয় নাগরিক কমিটিতে আমরা কাজ করছিলাম, স্টুডেন্টরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বাকচাষের আন্ডারে কাজ করছিল। তো সেই জায়গা থেকে এই তরুণরা অনেকভাবে চেষ্টা করছিল যে যারা মুরব্বী বা সিনিয়ররা আছেন তারা যেন এই পরিবর্তনের ব্যাপারটা আসলে উপলব্ধি করতে পারে, কিন্তু তারা মোটা দাগে আসলে কেউই আসলে ওইভাবে পরিবর্তনের জন্য কিন্তু লড়াইটা করেনি। ঐক্যমত্য কমিশনে অনেক বিষয় আছে যেটা আসলে খুব দ্রুত সুরাহা হয়ে যেতে পারতো। এত লেন্দি প্রসেসে এতদিন আসলে চা তারপরে খাবার দাবার খেয়ে এত দূর টানার বিষয় ছিল না, কিন্তু তাদের সেই ইচ্ছাটাই কখনো ছিল না।
এবং দিন শেষে দেখেন মানে জুলাইয়ের আকাঙ্ক্ষার জায়গা থেকে জুলাই সনদের বাস্তবায়ন হওয়া বা আমাদের যে একটা সিকিউরিটি কনসার্ন আছে সেটা সর্বশেষ আমরা দেখলাম যে আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যু দিয়ে, এবং তার উপরে নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই তার উপরে হামলা হলো, গুলি করা হলো, এবং তার কয়েকদিন পরই সে মৃত্যুবরণ করলেন। তো মোটা দাগে কিন্তু আর মানে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে থ্রেট আছে, কিন্তু জুলাইয়ের যে সম্মুখ সারির নেতারা আছেন বা জুলাইয়ের যে তরুণ ফেসটা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু হুমকির জায়গাটা অনেক বড় আকারে আসলো। এবং এই নির্বাচন কমিশনের ব্যাপারটা আমরা ডে ওয়ান থেকেই সমালোচনা করে আসছিলাম। আমরা বলছিলাম যে নির্বাচন কমিশনের একটা সংস্কার প্রয়োজন। যেই সংস্কার কমিশনগুলো গঠন হয়েছিল তারা যেই আসলে রিপোর্ট জমা দিয়েছিল সেই আলোকেও কিন্তু একটাও আসলে মানে পরিবর্তনের নাম বলে কোথাও কোনো জায়গায় ছিল না। তো দিন শেষে আজকে এই মানে আমাদের কিনা আপনাদের কিছুটা হতাশা লাগছে যে এরা কেন 300 আসনে এককভাবে লড়াইটা করতে পারছে না, বা এরা কেন আসলে যেই জায়গাটায় তাদেরকে সবাই দেখতে চেয়েছিল তারা কেন পারেনি। এটার জন্য দায়ভার আমার মনে হয় যে আপনার, রনি ভাইয়ের, বিএনপির, জামাতের বা আমাদের যেসব মুরব্বীরা আছে যারা আসলে 17 বছর ধরে কষ্ট করেছে, কিন্তু ফলটা মানে আনতে তরুণদেরকেই লেগেছে, তরুণদের রক্ত ঝরাতে হয়েছে বা আহত হতে হয়েছে, তাদের কথাটা তারা আসলে মাথায় রাখেনি। তারেক রহমান সাহেব দেশে আসার পর থেকে খুব ক্যালকুলেটিভ মুভ করছে, এটা ঠিকই, কিন্তু তিনি মানে জুলাইকে বা জুলাই গণঅভ্যুত্থানের জায়গাটাকে আসলে কতটুকু ওন করে সেটা নিয়ে আমার আসলে একটা কোশ্চেনের জায়গা আছে। তিনি আসার পর থেকে মানে তার যেই জুলাইয়ের নিয়ে ওনারশিপ বা তার যে একটা কৃতজ্ঞতার ব্যাপারটা থাকা উচিত ছিল, কারণ এই জুলাই গণঅভ্যুত্থান না হলে সে মানে স্বপ্নেও কল্পনাতেও ভাবতে পারতো না যে সে দেশে আসতে পারবে। বেগম খালেদা জিয়া যে মুক্তি পেলেন সেটাও আমার মনে হয় সাধারণ কোনো জনগণ কল্পনা করতে পারত। অনেক সময় তো বলেছেন, তারা অনেক জায়গায় বলেছেন, এবং উনি আসার পরে 3টি বিষয় বলেছেন, 71 বলেছেন, 90-এর গণঅভ্যুত্থান, কিন্তু যেইভাবে আসলে যেইভাবে হাইলাইট করা উচিত ছিল 71 বা অন্যান্য প্রসঙ্গ তো অবশ্যই সেটা তো আমাদের সবসময় স্মরণে রাখতেই হবে, কিন্তু জুলাইকে আসলে যেভাবে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের সেটা আমরা মোটা দাগে আসলে পাইনি। এবং তার আলোকে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি জুলাইয়ের মাহাদি, তারপর সুরভি, এই মানুষগুলোকে হঠাৎ করে রাতারাতি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আপনি খুব মানে দেখবেন যে একটা ন্যারেটিভ এখানে বিল্ড করা হচ্ছে যে সেই সময়ে জুলাইটা একটা পরিকল্পিত একটা প্ল্যান করে মানুষকে হত্যা করা হয়েছে, পুলিশকে হত্যা করা হয়েছে, বা বিভিন্ন জায়গায় যে আক্রমণ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে একটা ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে। এখানে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াগুলোতে যারা আসলে সফট কোর আওয়ামী লীগার আছে বা আমাদের মধ্যে সিভিল সোসাইটির কিছু সুশীল মানুষজন আছে যারা এইটা মানে এস্টাবলিশ করার চেষ্টা করছে যে হ্যাঁ এরা খুব কিছু সন্ত্রাসী গোষ্ঠী, এরা প্ল্যান করে আসলে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে এবং জুলাইকে তারা আসলে একটা সন্ত্রাসী কার্যক্রমের মধ্যেই দেখানোর চেষ্টা করছে। সেখানে আমি দেখতে পাচ্ছি না যে আসলে তারেক রহমান সাহেব বা অন্যান্য যারা রাজনীতিবিদরা আছেন তারা এটা আসলে ওইভাবে অ্যাড্রেস করছেন বা তারা আসলে এই ব্যাপারটাকে আসলে হাইলাইট করছেন। তারা মূলত ফোকাসড যে আমি কখন আমার নির্বাচনটা হয়ে যাবে, আমি কখন সরকার প্রধান হব, আমার এখন এই ব্যবসায়ীদের সাথে বসতে হচ্ছে, অমুকের সাথে বসতে হচ্ছে। এই ব্যবসায়ী যারা আজকে আমি দেখলাম যে বসছে তারাই এই জুলাইয়ের সময় শেখ হাসিনার নামে বিভিন্ন বন্দনা করে আসছিল। তো এই সেম মানে স্ট্র্যাটেজি নিয়ে, সেম রসদ নিয়ে যে সে সরকারে আসার চেষ্টা করছে কোনো পরিবর্তন ছাড়া, এইটার মানে জন্য আসলে ধরেন যে জুলাই অনেক ক্ষেত্রে ব্যর্থ হওয়ার জায়গা। এটা আপনারা কি তারেক রহমানের সঙ্গে দেখা করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান কিনা, বা এটা আপনাদের চিন্তায় আছে কিনা? আমরা আসলে দেখা করতে চাওয়ার ব্যাপারটা তো থাকতে পারে, কিন্তু তার আসলে ফিল করতে হবে। আমি দেখা করে সারাদিন তার পিছনে ঘুরে তো এটা আমি তাকে বোঝাতে পারবো না। সে যদি একটা দলের দায়িত্বশীল জায়গায় থাকে, অবস্থান করে, তার নিজের এই জিনিসটা অ্যাড্রেস করা উচিত। এখন তিনি হয়তো দেশে ছিলেন না, হয়তো জুলাইয়ের প্রেক্ষাপটে সে ওইভাবে হয়তো উপলব্ধি করতে পারছেন না। আমি মনে করি যে বিএনপির যারা বেশিরভাগ সিনিয়র নেতারা আছেন বা অন্যান্য দলে যারা সিনিয়র নেতারা আছেন তারা আসলে জুলাইকে ওইভাবে ওন করতে পারে না, যেটা তরুণরা যারা আসলে মাঠে থেকে লড়াইটা করেছে তারা ফিল করে যে হ্যাঁ আচ্ছা এটা তো একটা করছো তোমরা, ঠিক আছে ফাইন, তোমরা এখন ফিরে যাও না কেন, 90-এর মতো তোমরা ফিরে যাও, এখন আমরা আসলে এসে ওনারশিপটা নিয়ে আমরা ক্ষমতায় বসবো, তোমাদের তো বাবা এই টকশোতে কেন বসে আছো, তোমরা পড়ালেখা করো, তোমরা চাকরি বাকরি করো, তোমরা কেন এগুলো করতেছো। আমি একটু এনসিপি নিয়ে আরেকটু প্রশ্ন করতে চাই যে এনসিপির যে অবস্থা, এই আপনাদের জামায়াতের সঙ্গে আর এই নির্বাচনী জোট করার পর থেকে আমরা বিভিন্ন আপনাদের সর্বোচ্চ পর্যায়ের নেতাদেরকেও দেখেছি, অনেকেই পদত্যাগ করেছেন, যদিও আপনারা এখনো গ্রহণ করেননি পদত্যাগ, বলেছেন পদত্যাগপত্র। তো আজকেও খাগড়াছড়িতে প্রায় 300 নেতাকর্মী আপনাদের বিএনপিতে যোগ দিয়েছে। এই যে ভাঙ্গন এনসিপির মধ্যে যে ভাঙ্গনটা,
এটা কিভাবে আপনারা সামাল দেবেন বা নির্বাচন পর্যন্ত গিয়ে আসলে এটা কোথায় ঠেকবে বলে আপনার কাছে মনে হয়? এটা নিয়ে আপনারা কোনো পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন কিনা? দেখেন, রাজনীতিতে অনেক চড়াই উতরাই থাকবে। বিএনপিতে একটা সময় শুধুমাত্র আমরা রিজভী সাহেব বা দু একজন নেতাকে দেখতাম। সেই বিএনপিতে এখন নেতাকর্মীর অভাব নেই, প্রোগ্রাম করলে লাখ লাখ নেতাকর্মী কই থেকে চলে আসে। তো সুসময়ে এখন হয়তো বা অনেকে ধারণা করছে যে বিএনপি ক্ষমতায় আসবে, সো যে যতটুকু সুবিধা নিতে পারে সে সেভাবে না, তারা বলছেন যে address জামায়াতের করছে। সঙ্গে থাকার কারণেই তারা থাকতে চান না আপনাদের সাথে। কারা? এনসিপির যে নেতাকর্মীরা পদত্যাগ করে বিএনপিতে হ্যাঁ, সেটা ঠিক আছে, তাদের আদর্শিক জায়গা থেকে তারা ফিল করেছে যে আমাদের সাথে জোট হলে তারা থাকতে চান না। সে ব্যাপারে আমি তাদের মূল্যবোধের জায়গাটাকে আমি রেসপেক্ট করি। কিন্তু মানে এই কয়েকজন নেতাকে দিয়ে তো আসলে এনসিপি না, এনসিপি একটা বৃহত্তর রাজনৈতিক দল, এখানে আরও অনেক নেতাকর্মীরা আছেন এবং আমার মনে হয় যে এইটা শুধুমাত্র রাজনৈতিক জোট, আদর্শিক জোট না, এটা আমরা অনেকবার ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং এটা শুধুমাত্র জামাতের সাথে না, এটা 11 দলের জোটের সাথে আসলে ধন্যবাদ একটা আপনাকে। বোঝাপড়ার আমি জায়গা। একটু রনি ভাই আপনার কাছে আসতে চাই। উনি যেটা বলছিলেন যে তারেক রহমানের যে ভূমিকা রাখার কথা ছিল বা দেশে আসার পর যা নিয়ে কাজ করার বা কথা ছিল, যে বিষয়গুলো নিয়ে, বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী না হলে উনি দেশে আসতে পারতেন না, এই যে এখন যেভাবে আছেন থাকতে পারতেন না, সেটা ঠিকমতো উনি অ্যাড্রেস করছেন না বা কাজ করছেন না, এটা মোস্তাফিজ ভাই বললেন। খুব আপনার সুন্দর কাছে কি কথা, মনে হয়? খুবই সত্য কথা। কারণ হইল গণঅভ্যুত্থানটা যারা এইভাবে ব্যাখ্যা করে তারা গণঅভ্যুত্থানটা বোঝে না। তারেক রহমান, বিএনপি এবং গণঅভ্যুত্থান এই দুইটাকে আলাদা করা, এটা জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর। আপনি জাতীয় ঐক্যও চাইবেন এবং বিএনপি গণঅভ্যুত্থান বিরোধী আর আমরা সবাই গণঅভ্যুত্থানের মধ্যে আছে, এইটাই সমাজকে ডিভাইডেড করে ফ্যাসিবাদের দিকে নিয়ে যায়। আজকে জুলাই গণঅভ্যুত্থানের প্রতি মানুষের বিতৃষ্ণা কেন? কারা নিয়ে আসছে? একদিকে নিজেদের জুলাইয়ের ঠিকাদার আর সব গাদ্দার, এই ন্যারেশন তৈরি করার মধ্যে দিয়ে তো সর্বনষ্ট করছেন আপনারা। প্রথম দিন আমরা কি বললাম? আমরা বললাম জুলাইয়ের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিত কোনো লোকের কোনো ক্রেডিট নেই, আছে শুধু দায়িত্ব। সে কথা আজকে কোথায় গেল? আজকে বিএনপি আপনার ধরেন জুলাই গণঅভ্যুত্থানের ক্রেডিট, জুলাই গণঅভ্যুত্থান বলতে বলতে আপনি 1.5 বছরে এমন একটা সরকার বসাইলেন, সেই সরকারের অবদান কি? সেই সরকারের অবদান এবং এই সরকারকে আপনারা প্রোটেক্ট করার জন্য আপনারা নিজেরা রাস্তায় বের হয়ে গেলেন, আন্দোলন দমন করে বেরোলেন 6 মাস ধরে, ধরে তারপরে সরকারের সফলতা কোথায় নিয়ে আসলো? কোথায় জুডিশিয়ারির পরিবর্তন? কোথায় আপনার আজকে বিচার বিভাগের পরিবর্তন? কোথায় পুলিশ সংস্কার? কিছুই তো হইল না। তাহলে জুলাই গণ অভ্যুত্থানের আপনার স্পিরিট যেটাকে বলি আমরা বা আকাঙ্ক্ষা যেটা বলি, সেটা ধ্বংসের দায় বা সেটার ব্যর্থতার দায় প্রিন্সিপালিতে আগে আপনার গায়ে বর্তাবে। সরকার এবং সরকারকে টিকায় রাখার আঞ্জাম করতে করতেই তো আপনি পার্টি করার আগের থেকেই আপনি পুরাটা, এটা তো আপনি বিএনপির ঘাড়ে বা অন্য পলিটিক্যাল পার্টির ঘাড়ে দায় চাইলেও না। মাঝখান থেকে সাম এসি কোণে জামাত এটা দখল করে নিল, কারণ তার একটা ইভেন্ট দরকার ছিল। জামাত আপনার জুলাই অভ্যুত্থানের চেতনা জামাত ধারণ করবে, তার লক্ষণ আমি এর আগের আলোচনায় বললাম। সে তো বলছিল এটার আইনি ভিত্তি ছাড়া সে সাইন করবে, সে তো স্বাক্ষর করতে চলে গেল। নোট অফ ডিসেন্টের কথা বললেন, বিএনপি দিছে, খুব খারাপ। জামাত যে দুইটা দিছে, দুইটাই তো সর্বনাশা, গণতন্ত্র বিরোধী। আর দরকার নাই তো আপনার ময়লা এক বালতি দুধের মধ্যে তো কি 4 কেজি ময়লা দরকার? 1 চিমটে দিলে যথেষ্ট। তো ফলে আমরা বলতাম যে এই গণ অভ্যুত্থানের ম্যান অফ দ্য টুর্নামেন্ট খালেদা জিয়া, আর ম্যান অফ দ্য ম্যাচ ছাত্র জনতা। খালেদা জিয়া 18 সালে জেলে যাওয়ার কন্ডিশনে যায়নি তো, বিদেশ থেকে আসছিলেন, তাই না? যাওয়ার মধ্য দিয়ে আসলে এখানে ম্যাসিভ গণ অভ্যুত্থানের সূচনা করে দিয়ে গেছিল, কারণ এটা হাসিনা ওভার পাওয়ার করছে, এটা করতে পারে না সে। তারপরে বাকি সময়টা মিলে ডেফিনেটলি এখানে রাজনৈতিক দলগুলোর সাথে আস্থার একটা ঘাটতি ছিল, সেটা আমরা অস্বীকার করি না। সেই আস্থার ঘাটতির কারণে এটা অদলীয় বা সর্বদলীয় ব্যানারের মধ্য দিয়ে আগাইতে হয়েছে। গণ অভ্যুত্থানের ক্রেডিট কেউ দাবি করতে পারবে না, কারণ এখানে সমন্বয় ঘরে ঘরে তৈরি হয়েছে। আমরা যখন মাঠে ছিলাম, আমরা তো কেন্দ্রীয় নাহিদের সাথে সমন্বয় করে আমাদের মতো করে আমরা কাজ করিনি, বা যে ছেলেটা খুলনায় কাজ করছে, সিলেটে কাজ করছে, এটা যার যার মতো এটা কালেকটিভ কর্তাসত্তার উন্মেষ ঘটেছিল। ফলে এখন আপনি এটার একটা সিঙ্গুলার ন্যারেটিভ তৈরি করলে, এটা ঠিক 71-এর রাজনীতিটা আওয়ামী লীগ যেরকম একটা জনযুদ্ধকে আওয়ামী যুদ্ধে পরিণত করছিল, ঠিক একইভাবে আপনি জুলাই গণ অভ্যুত্থানটাকে এনটি বিএনপি বাকি সবার এরকম আপনি ভাগ করলেন। নো, আপনি আজকের রিপোর্টের কথা বলি আমি, তারপরে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আজকের রিপোর্টে দেখা যাচ্ছে যে এই যে জামাত শিবির এতদিন কী ক্রেডিটটা নিল, সবচেয়ে নির্যাতিত সে, তার চেয়ে নির্যাতন আর কেউ হয় না। ভিকটিম বিকাম কিলার্স, কখনো ভিকটিম কার্ড খেলতে হয় না। হাসিনা কাইন্দা কাইটটি দেশে সর্বনষ্ট করছে আজকে। আপনি কি করলেন আজকে দেখেন 70% উপর গুমের শিকার হয়েছে বিএনপির লোকজন, আর 22 না 23% হলো জামাতের। অথচ গুম তো সবচেয়ে বড় অপরাধ, ক্রসফায়ারের চেয়ে বড়। ক্রসফায়ারে তো লাশটা পাইছে, গুমের অবস্থা তো জানে না সে বাইচে আছে না মারা গেছে। পরিবারের অবস্থাটা চিন্তা করেন, সেটা সবচেয়ে বড় ভিক্টিম বিএনপি। বিএনপি তো কান্নাকাটি করেন, আপনি কানবেন, আবার সুযোগ পেলে মারবেনও, হাসিনার মডেল।
আচ্ছা, আরেকটা হলো যে তারেক রহমান এখানে 5 তারিখের আলোকে রাজনীতি করে। আজকে উনি কি বলছে, উনি আপনার গণতান্ত্রিক বাম জোটের সাথে বৈঠকে কথাটা কি ছিল, যে দেশ গঠনের এই সুযোগ কাজে লাগাতে হবে। এই কথা ডক্টর ইউনূস বললে সে জাতির পিতা, হ্যাঁ, যে এই সুযোগ কাজে লাগাতে হবে। তারেক রহমান বলার পরেও উনি জুলাইয়ের পক্ষের না। এগুলি বলা ঠিক না। কেন ঠিক না আমি আপনাকে বলি। হ্যাঁ, তারেক রহমানকে আমরা ক্রিটিক করব, ওনার মুভগুলোকে আমরা ফলো করব, দেখবো, আনক্রিটিক্যালি আমরা ছেড়ে দিব তা না, কিন্তু কথা হলো এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা। উনি আপনার ইন্ডিয়ান মিডিয়াতে একটু এক সেকেন্ড সময় দেন, ইন্ডিয়ান মিডিয়াতে আপনার শরীফ ওসমান হাদিকে পোর্ট্রেট করছে কীভাবে, একটা টেরোরিস্ট এক্সট্রিমিস্ট লিডার কিল্ড হয়েছে, তাই না? সেই এক্সট্রিমিস্ট লিডারের আপনার এভাবে কিন্তু পোর্ট্রেশন হয়েছে মিডিয়াতে। সে আপনার তার কবর জিয়ারত করতে গেল। আপনার এই যে বিডিআর গণহত্যা, যেটাকে সেনা হত্যা বলি আমরা, বিডিআর হত্যা বলে তারা, এই পিলখানার আপনার এই ঘটনা, হ্যাঁ, সেনা হত্যাকাণ্ড, এটা নিয়ে ইন্ডিয়ার ব্যাপক অ্যালার্জি আছে। উনি তাদের কবর জিয়ারত করতে গেলেন, তারপরেও উনি ইন্ডিয়ার সার্টিফিকেটে আসছেন। এগুলো কেন, এই ধরনের ন্যারেটিভ কেন? উনি খারাপ এই জন্য আপনি ভালো, এইভাবে সমাজকে বিভক্ত করে আপনি জাতি গঠন করতে পারবেন না। ফলে আমি মনে করি ঐক্যের যে সমস্যাটা তৈরি হচ্ছে, আমরা যখন মনে করতেছি যে শুধু আমরাই মাত্র সাবজেক্ট, আমরাই কর্তা, আর বাকি কেউ এটা বুঝতেছে না। তো না, সবাই বুঝতেছে। এখন দেশের স্ট্যাবিলিটি সবার আগে, মানুষ আর কোনো বড় বড় কথা শুনতে চায় না, আর কোনো চেতনার দোহাই শুনতে চায় না। ধন্যবাদ আপনাকে। প্র্যাকটিক্যালি মানুষ অ্যাকশন দেখতে চায়। সাইফ মুস্তাফিজ, আপনি চাইলে বিরতির পরে এসে এই বিষয়ে কথা বলতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের একটা বিরতির সময় হয়েছে। ইস্পাহানি মির্জাপুর জিরো নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আরেকটা পয়েন্ট আছে। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আরে। সাইফ মুস্তাফিজ, আপনি নিশ্চয়ই তার প্রশ্নের যদি কোনো উত্তর থাকে সেটা দিবেন। আমি আরেকটা বিষয় বলতে চাই, আপনি যেহেতু নিজে নির্বাচন করছেন, এই যে নির্বাচনে প্রার্থীদের 25,80,000 টাকা সর্বোচ্চ যে ব্যয় সীমা, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে কতটা যৌক্তিক মনে হয়, এবং সেটা ফলো করে নির্বাচন করাটা কি কঠিন কিনা, বা এটা আরো বেশি হয়ে গেছে কিনা, নাকি কমেও করা সম্ভব? দেখেন, যেটা আমি বললাম যে এটা যে প্রতি ভোটার সম্ভবত 10 টাকা করে হচ্ছে, যেটা বললাম যে আসলে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গাটা কোনো একক মানুষের, সেটা আমি দাবি করছি না। আমি বলতে চাচ্ছিলাম যে এখানে বড় রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল জায়গা থেকে যেভাবে ওনারশিপটা নিয়ে কাজ করাটা দরকার ছিল, সেটা আমার কাছে মিসিং মনে হয়েছে। এবং আমি এক্সপেকটেশন রাখি, বা আমার জায়গা থেকে মনে হয়েছে যে তারেক রহমান সাহেব বা অন্যান্য যারা আছেন তাদের প্রতি সে এক্সপেকটেশনটা রাখাটা তরুণদের কাছে খুব বেশি অযৌক্তিক কিছু না। এবং দিন শেষে আসলে কালেকটিভলি যদি আমরা এই জায়গাটা ওনারশিপটা নিয়ে কাজ না করতে পারি, তাহলে দেখা যাবে যে এই জুলাইটাকে কোনো না কোনোভাবে মুছে ফেলে দেওয়া হবে, এবং যেই পরাজিত শক্তি ভারতে অবস্থান করছে বা লুকায় পলায় আছেন, তারা কোনো না কোনোভাবে ব্যাক করার সুযোগ কিন্তু তৈরি হবে। এবং আমি অলরেডি দেখছি যে জাতীয় পার্টি কিন্তু অলরেডি তারা ইলেকশনে, এটা আমি মানে লাইভেই বলতে চাই যে আমার সাথে সেভারাল মানে অনেকগুলা দলের কথা হয়েছে, তাদের লিডারদের সাথে কথা হয়েছে, যে আমি বলেছি যে না, আপনারা কেন সিরিয়াস না? তো বেশ কয়েকটা দলের ক্ষেত্রে আমি শুনেছি যে না, আমরা তো সিরিয়াস, আমরা তো এটা নিয়ে কাজ করতে চাই বা কথা বলতে চাই। কিন্তু বিএনপির সেভারাল নেতারা আমাকে বলেছেন যে তারা আসলে বলছে না, কারণ হচ্ছে যে তারা তাদেরকে কোনো না কোনোভাবে জিয়ে রাখতে চায়, বা তাদের হয়তো বা কোনো না কোনো কাজে ব্যবহার হতে পারে, যেটা জাতীয় পার্টির, যেটা আওয়ামী লীগ জাতীয় পার্টির কে যেভাবে ব্যবহার করেছে। আমাদের ক্ষেত্রে আমাকে এটা বলেছেন যে কি, যদি জামাত ইসলামী ইলেকশনের ক্ষেত্রে কোনো ঝামেলা টামেলা করে, তাহলে ধরেন যে জাতীয় পার্টিকে ব্যবহার করা হবে। তো এইরকম একটা চিন্তা খুবই নেগেটিভ। মানে এটা আসলে আমার মনে হয় যে এই ক্যালকুলেশনের দিকে যাওয়াই উচিত না। যারা এরকম বাংলাদেশের বিপরীতে আসলে কাজ করেছেন, সেই মানুষগুলাকে আসলে কোনো না কোনোভাবে বিএনপির মতো রাজনৈতিক দলের সুযোগ দেওয়া বা চিন্তা করাটা আসলে এটা খুবই দুঃখজনক। আর ইলেকশনের ব্যয়ের কথা যেটা বললেন, সেটা আমার মনে হয় আরও কম হওয়া উচিত। মানে 25 লাখও আসলে অনেক ক্ষেত্রে বেশি, কারণ আমাদের দ্বারা তো সেই সক্ষমতা নেই এককভাবে যে আসলে আমরা 25 লাখ টাকা করে খরচ করতে পারবো। বা ধরেন যে আসলে একজন খুবই সৎ একজন শিক্ষক যে আসলে রাজনীতি করতে যাবে, তার আসলে সর্বসাকুল্যে 1 লাখ টাকাও আছে কিনা সেটা কিন্তু সন্দেহ। তো আমরা এই সংস্কারটা, বা বারবার তো বলি সংস্কার, তো আমরা এই যে এই টাইপের সংস্কারগুলো চাচ্ছি, যেখানে নির্বাচন আসলে পেশি শক্তি, তারপরে অর্থকরী, এইগুলার আসলে ন্যারেটিভের বাইরে যে
একজন ব্যক্তি যে আসলে সেখানকার জনপ্রতিনিধি হিসেবে তাদের মানে গুণগত রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে তাদের এলাকার পরিবর্তনটা ঘটাবে, সেটার আসলে জি, মূল আপনার- আলোকে আমি আমার রাজনীতিটা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। করতে চাই। তো আমি সেই একটু জায়গা থেকে রনি আমার ভাইয়ের মনে হয় কাছে যে আসতে চাই। তরুণদের জায়গা থেকে আমরা সেই কাজটা করছি। আমি শাহজাদপুরে সিরাজগঞ্জ 6 আসনে চেষ্টা করছি কাজ করার, সবাই অনেক ওয়েলকাম করছে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারা এই 25 লক্ষ টাকার হিসাবটা আরো অনেক আগে ক্রস করে ফেলেছে। জি। এটা এখন 2-3 কোটি ধন্যবাদ। টাকার উপরে আপনাকে তারা ধন্যবাদ already খরচ করে রেজাউল ফেলেছে। করিম রনি, যদি আপনি ওই সময় শেষ করতে পারেন। তো আরেকটা জিনিস এই যে আমি সাহেব বলছে দেখে ওর বিরোধিতা করতে হবে এই জন্য আমি বলছি না, আমি বলছি দেখেন ব্যবসায়ীদের সাথে যে তারেক রহমানের বৈঠক নিয়ে আলাপ হইল, এর আগে এই একই গ্রুপ একই সেট আপ জামাতের আমিরের সাথে বৈঠক করেনি, করছে তো, এবং সেটা আরো অনেক আগে করছে, দেড় দুই মাস হবে সেই বৈঠক করছে এই সেট আপই তো। ভাই এই কোনোটাকে আমি ওয়েলকাম করি না। আবার তো এখন কারণ ভারতের সাথে এরকম নীরবে নিভৃতে এরকম জামাতের মানুষজন হ্যাঁ, মিটিং জামাতের করছে, মানুষ আবার তারেক বৈঠক সাহেব করবে। যদি মিটিং করে, এই দুইটাকেই Right. আমি আপনার সাথে জোট করি বা না করি, এই দুইটারই আমি বিরোধিতা করব, আমি এটার প্রতিবাদ করব। হ্যাঁ, তার মানে ব্যবসায়ীর সাথে দেখা করাটাই অন্যায় হয়ে গেছে তা না। হ্যাঁ, তো এখন কিন্তু জামাতের সাথে যখন বৈঠক করলো তখন জামাতের আসলে সাথে ব্যবসায়ী NCP তো এনআরআই বাংলাদেশে, হ্যাঁ, আমি তাহলে বলি, তখনও ব্যবসায়ীদের জামাতের সঙ্গে সাথে meeting করলে কার NCP সাথে করবে? আর জোট হয় নাই, কিন্তু আমি কোনো প্রতিবাদ দেখি নাই, কোনো টকশোদের আলাপই দেখি নাই, কিন্তু আজকে আলাপ আসতেছে, তারপর ভালো কথা, আলাপ করবেন, সমালোচনা করবেন। সেখানে ব্যবসায়ীদের কি তারেক রহমান আমার প্রতি আনুগত্য পোষণ করেন এই আহ্বান জানাইছে? তারেক রহমান কি আহ্বান জানাইছে সেটা বলতেন তাহলে ভালো হইতো। তারেক রহমান আহ্বান জানাচ্ছে যে সামনে ইলেকশনের পরপরই রোজা আসতেছে, রোজার সময় জিনিসপত্রের দাম কমানোর জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি রাখেন। বেশি সময় নাই তো, 1 মাস 1.5 মাসও নাই। হ্যাঁ, ফলে রমজান সমাগত, মানুষের যাতে কষ্ট না হয় আপনারা এখন থেকেই। আর ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ কি শুধু ব্যবসায়ীরা করতেছে, বিভিন্ন রাজনৈতিক দল করতেছে, বিশিষ্ট ব্যক্তিরা করতেছে, সাংবাদিক করতেছে, কবি সাহিত্যিক অকবি, হ্যাঁ, বুদ্ধিজীবী পাতি বুদ্ধিজীবী টাউট নেতা, কে করতেছে না? সবাই করতেছে। দিবে না সাক্ষাৎ উনি? সৌজন্য সাক্ষাৎ আমরা করবো না? আমরা শোক, দলীয় শোক চলতেছে, মানুষ শোক জানানোর জন্য আসতেছে। এখন উনি তো সার্টিফিকেট, উনি কোষ্ঠী পাথর নিয়ে বসে নাই যে কে ঢুকতেছে ঘষা দিয়ে দেখবে কে সাধু কে চোর, তারপরে শোক জানাইতে দিবে, বাকিটা দিবে না। সবাই আসতেছে, সবাই কথা বলতেছে, কিন্তু উনি কি বলতেছেন সেটা ইম্পর্টেন্ট। উনি বলতেছে, তারপর উনি কি বলতেছে যে শ্রমিকদের ঈদের সময় শ্রমিকদের ব্যাপারটা যেন মনে রাখা হয়, এবং রমজানের আগেই। মানে একজন নেতা তো জনগণের কথা চিন্তা করবে, এবং জনগণের কথা চিন্তা করার জন্য তার তো সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তার কথা বলতে হবে, সমাজের বিভিন্ন প্রতিনিধি এবং এই ব্যবসায়ী সমাজ। হ্যাঁ, তারা হাসিনার সময় কী রোল প্লে করছে আমরা দেখছি, তার পরিণতি হাসিনার কী হয়েছে সেটাও আমরা দেখছি, এবং ফলে এদিক থেকে তাদেরও লেসন নেওয়া দরকার আছে। হ্যাঁ, এখন তারেক রহমান যদি রাইকা একইভাবে হাসিনার কায়দায় হ্যাঁ আমার প্রতি আনুগত্য করতে হবে, আমি যেভাবে বলবো এভাবে চলতে হবে, হ্যাঁ, এরকম কোনো অ্যাটিটিউড যদি দেখা যেত, তখন আমরা অবশ্যই তার সমালোচনা করতাম বা করব, সেটা আগামীতে হইলেও আমরা করব। কিন্তু একটা মানুষকে আপনি মানে যেটা ভালো, সে তো ধরেন একটা নেতা সফল হবে কিভাবে, তাকে তো সুযোগ দিতে হবে সফল রনি ভাই হওয়ার। সময় খুবই হ্যাঁ, কম, আমি একটু তো ফলে সফল হওয়ার সুযোগ মুস্তাফিজ দেওয়া, ভাইয়ের আমি কাছে মনে আবার করি যাবো। এর আগেই ইয়া না করা, মানে আগেই ট্র্যাগিংটা না করা। হ্যাঁ, সুযোগ দেই আমরা, এবং একজন নেতা দেখেন তারেক রহমানের প্রতি শুধু বিএনপি নির্ভর করে না। হ্যাঁ, আমরা জানি বাংলাদেশের স্ট্যাবিলিটির শত্রু কারা, ফলে আমরা 5 তারিখের পর 100% বিরোধিতার কোনো রাজনীতি দেখতে চাই না, এই জন্যই উনি সবাইকে ডাকছেন। হ্যাঁ, বা জামাত যে ডাকসুর এরা গালিগালাজের ওস্তাদ, হ্যাঁ, তারপরে অনলাইনে অন্তত তাদের সাথে তো সে বসছে, তাই না? তো ফলে আমি বলতেছি এটাই দরকার, আমাদের জাতীয় ঐক্য দরকার, রনি ভাই, এই জন্য তাকে সুযোগ দিতে হবে। এটা একটা। আরেকটা হলো জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তো বিএনপি রাখে না বা কোনো দল রাখে না, এটা সরকারকে উদ্যোগ নিতে হবে, এবং সেই উদ্যোগ শুধু জাতীয় পার্টি না, অন্যান্য যারা আপনার আমরা হাত এই পাখাকেও কিন্তু নির্বাচনে দেখেছি হ্যাঁ, আওয়ামী লীগের সাথে গণহত্যার সেই সময়। আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করার ক্ষেত্রে সফটলি হার্ডলি যারা ভূমিকা রাখছে, তাদের সার্বিক বিচারটা হওয়া দরকার ছিল। এই জন্য তো আমরা রিকনসিলিয়েশনের কথা বলছিলাম, যে যারা অপরাধী তাদেরকে খুবই ভালো মতো বিচারের আওতায় আনেন, ফৌজদারি অপরাধগুলোর, আর অন্যদিকে যারা থট ক্রাইম করছে, যারা ফ্যাসিবাদের সম্মতি উৎপাদন করেছে, তাদেরকেও একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে সাইফ আনেন। মুস্তাফিজ, একটু ছোট করে শুনতে চাই, এনসিপি এবং জামায়াত ইসলাম দুই দলই বলছে যে এই সময় যে প্রশাসন অনেকটাই বিএনপির দিকে ঝুঁকে গেছে। আসলে কোন কোন দিক থেকে আপনাদের কাছে মনে হয় যে বিএনপির দিকে ঝুঁকে গেছে? যদি একটু ছোট করে বলেন তাহলে আমি অনুষ্ঠান শেষ করব। না, বিএনপির দিকে ঝুঁকেছে, জামাতের দিকেও ঝুঁকেছে, মানে আবার এনসিপির দিকেও কিছু কিছু ঝুঁকার ঘটনা আছে। তো এই কোনো দিকের ঝুঁকারটাকে আসলে আমি স্বাগতম জানাতে পারি না। কারণ হচ্ছে দিন শেষে এই পুরানো রাজনৈতিক প্র্যাকটিসটা যদি এখন আমরা চালিয়ে যাই এবং এটা আসলে অভিযোগ করতে থাকি আমার একটু কম পাইছি আমি, তো এটা আসলে নতুন রাজনীতির যেই প্রেক্ষাপট বা বন্দোবস্ত সেটা আসলে কোনোভাবে বাস্তবায়ন হবে না। তো সেই জায়গা থেকে আমাদের এই জায়গাটায় মানসিকভাবে পরিবর্তনটা আনা উচিত, এবং বিএনপি বলেন,
জামাত বলেন বা আমাদের জোটসঙ্গী অন্য রাজনৈতিক দলের এই জায়গা থেকে আসলে বের হয়ে আসা উচিত এবং নিজেদের স্বার্থেই পরবর্তীতে যেন হাসিনার মতো জায়গা তৈরি না হয়, পরিণতি না হয়, সেজন্য আমাদের নিজেদেরই এখন থেকে সচেতন থাকা উচিত যে প্রশাসনিক এই জায়গাগুলো যেন ব্যবহার না করি। বিএনপির আমি একটা উদাহরণ দিই যে আপনি আজকে বোধহয় আমি দেখলাম যে যাচাই বাছাই যে হচ্ছে যে প্রার্থীদের, সেখানে একজন বিএনপির প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর একজন পুলিশ খুব আনন্দের সাথে তালি দিচ্ছে, মানে তারই হচ্ছে হয়তো প্রার্থীর জয় হয়েছে এরকম একটা ব্যাপার। তো এগুলো আসলে খুব দুঃখজনক এবং অনেক পুলিশদেরকে দেখা যাচ্ছে যে তাদের মক্কা হলো গোপালগঞ্জ থেকে এখন বগুড়ার দিকে চলে যাচ্ছে, খুব প্রাউডলি বলা শুরু করেছে আমার বাড়ি বগুড়া বা আমি হচ্ছে যে বিএনপি ঘরানার। তো এটা আসলে কোনোভাবেই ভালো কোনো মেসেজ দেয় না। বা আমি আমার জায়গা থেকেও বলতে চাই যে আমার যদি কোনো লোক এরকম করে বলে যে এনসিপি করি বা প্রশাসনে আসলে এই সুযোগটা আমরা তৈরি করার চেষ্টা করি, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা উচিত সবার। ধন্যবাদ। রনি ভাই আর সময় দিতে পারছি না আসলে। রেজাউল করিম রনি, SM এক সেকেন্ড বলি, শুধু প্রফেশনাল হইতে হবে, নিরপেক্ষ হওয়ার দরকার নেই। আমরা প্রচুর নিরপেক্ষ আওয়ামী লীগের দেখছি। আপনার ব্যাকগ্রাউন্ড জামাত থাকুক, বিএনপি থাকুক, ছাত্রদল থাকুক, কোনো সমস্যা নেই। আপনি যখন রাষ্ট্রের দায়িত্ব তখন আপনি রাষ্ট্রপক্ষ, বিএনপি পক্ষ না, জামাত পক্ষ। ধন্যবাদ। রেজাউল করিম রনি, SM সাইফ মুস্তাফিজ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।